গুড মর্নিং, ওয়েলকাম টু টিডব্লিউএস একাডেমি। আজকে আমরা শুরু করব সিডিপি ক্লাস বা মক টেস্ট বলতে পারো। এটা 49 নম্বর ক্লাস নিয়ে আজকে আমরা আলোচনা করছি। 49 নম্বর যে আমাদের আলোচনাটা চলবে সেটা কিন্তু বিভিন্ন ধরনের কোশ্চেনে মানে বিভিন্ন ধরনের পরীক্ষায় আসা টেটের পিওআইকিউ নিয়ে কিন্তু আমাদের আলোচনা চলছে। তোমরা যারা এর আগের সমস্ত ভিডিওগুলো দেখোনি বা সমস্ত ক্লাসগুলো বা আলোচনাগুলো তোমরা দেখোনি, তারা অবশ্যই কিন্তু দেখে নেবে। তার সাথে সাথে তোমরা যদি মক টেস্ট হিসাবে এগুলো দাও তাহলে কিন্তু তোমাদের আরো সুবিধা হবে। এই জন্য আমাদের টেট ফাউন্ডেশন ব্যাচ 2024 আর সব বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত করানোর জন্য 2024-এ আমাদের এটা চালু করা হয়েছিল এবং সেটা এখনো শেষ পর্যায়ে চলছে এবং কিছুদিনের মধ্যেই হয়তো শেষ হবে। তোমরা যারা পারচেস করতে পারোনি তারা অবশ্যই কিন্তু আমাদের পরবর্তীকালে এটা যদি তোমরা পারচেস করো তাহলে তোমাদের বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু হবে, যেমন টেটে যেমন থাকে, যেমন ইংলিশ, ম্যাথ, সিডিপি, বেঙ্গলি, ইভিএস এর ক্ষেত্রে, আপার প্রাইমারি টেট এবং ডব্লিউবি টেটের ক্ষেত্রে কিন্তু সুবিধাজনক হবে এটা। চলো 1 নম্বর কোশ্চেন দেখে নিই যে ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি হবে। ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি হবে? দীর্ঘ সময়ের ব্যবধান, মনে রাখার ক্ষমতার ন্যূনতা, শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া, কোনো ব্যাপারে মনে দমে যাওয়া। ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি হবে? ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি হবে? দীর্ঘ সময়ের ব্যবধান, মনে রাখার ক্ষমতার ন্যূনতা, শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া, কোনো ব্যাপারে মনের দমে যাওয়া। কি হবে উত্তর বলো? উত্তর বলবে কি হবে? দেখো, ভুলে যাওয়ার সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা কোনটি, তাই না? ভুলে যাওয়ার উৎকৃষ্ট ব্যাখ্যা দীর্ঘ সময়ের ব্যবধান, মনে রাখার ক্ষমতার ন্যূনতা, কোনো ব্যাপারে মনে দমে যাওয়া বা শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা সৃষ্টি হওয়া, সবগুলোই হচ্ছে ভুলে যাওয়ার উৎকৃষ্ট ব্যাখ্যা। কিন্তু সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা এখানে দেওয়া অপশনগুলোর মধ্যে সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা হচ্ছে শিক্ষা দান ও গ্রহণের সময় কিছু বাধা যদি সৃষ্টি হয়, যেখান থেকে রিসিভ করা হচ্ছে এবং যেখানে বসে গ্রহণ করা হচ্ছে, রিসিভ এবং যেটা রিসিভ করা হচ্ছে এবং যেখান থেকে দান করা হচ্ছে, এবং এই দুটো মানে গিভিং এবং রিসিভের মধ্যে যদি কোনো সমস্যা থাকে, শিক্ষা দান এবং গ্রহণের মধ্যে কিছু সমস্যা, যে শিক্ষা দান করা হচ্ছে যে পরিবেশে এবং শিক্ষা গ্রহণ করা হচ্ছে যে পরিবেশে, সেখানে যদি কিছু বাধা সৃষ্টি হয়, সেখানে কিন্তু ভুলে যাওয়া সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা এই জায়গাটায় ঘটে বা এটা আমরা কারণ হিসাবে বলতে পারি। বাদ বাকিগুলো অপশনগুলো সঠিক, কিন্তু এটাই সবচেয়ে উৎকৃষ্ট ব্যাখ্যা আমরা বলতে পারি। 2 নম্বর দেখো, কোহলবার্গের মত অনুযায়ী শিশুদের মধ্যে নৈতিক বিকাশ করার জন্য পিতামাতাদের কি করা উচিত? কোহলবার্গের মত অনুযায়ী শিশুদের মধ্যে যে নৈতিক বিকাশ বা মোরাল ডেভেলপমেন্ট আস্তে আস্তে গড়ে তোলার জন্য একজন পিতামাতা হিসাবে কি করা উচিত? অপশনগুলো পড়ে তারপর উত্তর করবে। নৈতিক আচরণ সম্পর্কে আলাদা পাঠ্যক্রম তৈরি করা প্রয়োজন, নৈতিক আচরণ সম্পর্কে আলাদাভাবে পাঠ্যক্রম তৈরি করার প্রয়োজন, এটা দরকার নেই। নৈতিক আচরণ সম্পর্কে আলাদা পাঠ্যক্রমে নৈতিক আচরণ গড়ে তোলা সম্ভব হবে বলে মনে হয় না। অনৈতিক আচরণকে সংশোধনের জন্য প্রয়োজনীয় শাস্তি দেওয়া যাবে না। ঠিক। এরপরে শিশুদের কাছে নৈতিক ডিলেমা বা উভয় সংকটপূর্ণ দৃষ্টান্ত, এটা একটা খুব ভালো পদ্ধতি। যে আমি নিশ্চয়ই বলেছিলাম যে কোহলবার্গের নৈতিক বিকাশ বা টেস্ট করার জন্য তিনি মোরাল ডিলেমা বা নৈতিক দ্বন্দ্ব তৈরি করেছিলেন। যেমন হেনজের ডিলেমা বিখ্যাত, হেনজের ডিলেমা সম্পর্কে তিনি অনেক শিশুর উপর বা ব্যক্তির উপর তিনি পরীক্ষা করেছিলেন। এই ধরনের উভয় সংকটপূর্ণ ডিলেমা যদি তৈরি করা যায় বা এবং সেটা শিশুর সামনে এসে কোনটা সঠিক বা কোনটা বেঠিক যদি তাদেরকে বলতে দেওয়া হয়, তাহলে নৈতিক আচরণকে চিহ্নিত করতে শেখানো, এটা কিন্তু একটা উৎকৃষ্ট পদ্ধতি। আর প্রজেক্টে অংশ নেওয়া হবে না, নৈতিক প্রজেক্ট। উৎকৃষ্ট পদ্ধতি হচ্ছে এটা। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে শিশুদের কাছে নৈতিক ডিলেমা উভয় সংকটপূর্ণ দৃষ্টান্ত সামনে এনে চিহ্নিত করতে বা তাদের নৈতিক আচরণকে চিহ্নিত করতে শেখানো।
3 নম্বর দেখো, কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায়? কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায়? সমস্যা সমাধানে কাজ করা, কল্পনা প্রবণতা, দক্ষভাবে কাজ করা, কোনোটিই নয়। কোন আচরণটি শিশুর মধ্যে বেশি দেখা যায়? সমস্যা সমাধানে কাজ করা, কল্পনা প্রবণতা, দক্ষভাবে কাজ করা, কোনোটিই নয়। উত্তর কি হবে দেখো, কোন আচরণটি শিশুর মধ্যে দেখা যায়? দেখা যায় হচ্ছে কল্পনা প্রবণতা। কল্পনা প্রবণতা শিশুর মধ্যে কিন্তু বেশি দেখা যায়। 4 নম্বর দেখো, পাঠাগার এক ধরনের রাজনৈতিক, অর্থনৈতিক, শিক্ষা নাকি সামাজিক প্রতিষ্ঠান? পাঠাগার কি ধরনের প্রতিষ্ঠান আমরা বলতে পারি? পাঠাগার কি ধরনের প্রতিষ্ঠান? দেখো, পাঠাগার হচ্ছে এক ধরনের রাজনৈতিক হবে না, অর্থনৈতিক হবে না, বা শিক্ষা প্রতিষ্ঠান এককভাবে আমরা বলতে পারবো না যে পাঠাগারে অনেক ব্যক্তি বা সমাজের বিভিন্ন স্তর থেকে মানুষ এসে কিন্তু ওখানে পড়াশুনো নিশ্চুপভাবে পড়াশুনো করে, তাহলে পাঠাগার একটা সামাজিক প্রতিষ্ঠান। পাঠাগার একটা সামাজিক প্রতিষ্ঠান আমরা বলতে পারি, শিক্ষা প্রতিষ্ঠান নয় যে শুধুমাত্র শিক্ষা দেওয়া এবং নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ, এটাকে আমরা সীমাবদ্ধ করে রাখতে পারবো না। সামাজিক প্রতিষ্ঠান। 5 নম্বর দেখো, নিচের কোন ধারণাটি পিয়াজের তত্ত্বে উল্লেখ নেই? নিচের কোন ধারণাটি পিয়াজের, জিন পিয়াজেটের যে থিওরি সেখানে উল্লেখ নেই? স্কিমা, আত্মীকরণ, সহযোজন, অনুমান, কোনটি উল্লেখ নেই? নিচের কোন ধারণাটি পিয়াজের তত্ত্বে উল্লেখ নেই? স্কিমা, আত্মীকরণ, সহযোজন, অনুমান। দেখো, পিয়াজের তত্ত্বে স্কিমার কথা উল্লেখ করা হয়েছে যে আমাদের চিন্তার প্রাথমিক উপাদান হচ্ছে স্কিমা, স্কিমা দিয়ে আমরা কোনো কিছু বোঝার চেষ্টা করি, তাই না? এরপরে আসছে আত্মীকরণ। আত্মীকরণ মানে হচ্ছে যে স্কিমাতে যে জিনিসটা নেই সেই জিনিসটা সম্পর্কে, বা যে জিনিসটা সম্পর্কে আমরা তথ্য সংগ্রহ করে সেটা যদি পুরনো স্কিমার সাথে জুড়ে দিই, আত্মীকরণ। আর স্কিমার ব্যাপক পরিবর্তন হলে সহযোজন হয়, কিন্তু অনুমান কথাটা কিন্তু নেই। অনুমান কথাটা কিন্তু নেই। নেই যেটা, সেটা হচ্ছে অনুমান। 6 নম্বর দেখো, একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? শ্রেণীকক্ষে শৃঙ্খলা বজায় রাখা, ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা, ছাত্রদের শিক্ষণীয় বিষয়কে বোঝাতে তাদের ক্ষমতার পরিমাপ করা, ছাত্র শিক্ষকের মধ্যে সুসম্পর্ক গড়ে তোলা। সবগুলোই শিক্ষকের কাজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? সবগুলোই কিন্তু শিক্ষকের কাজ, কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি? উত্তর করো। দেখো, একজন শিক্ষকের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে শেখার মধ্যে, ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা। এটাই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা কাজ, ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা, শৃঙ্খলা বজায় রাখা, শিক্ষণীয় বিষয়কে বোঝাতে তাদের ক্ষমতার পরিমাপ করা, সুসম্পর্ক গড়ে তোলা, সবগুলোই কাজ। কিন্তু মেন যে কাজ বা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কাজটা আমরা বলি, বা আমরা অন্য কোনো অপশন চুজ করতে গেলে এটা কিন্তু বাদ দিতে কোনোদিনও পারবো না, যে ছাত্রদের মধ্যে শেখার আগ্রহ তৈরি করা। এই জিনিসটা আমরা কখনোই বাদ দিতে পারবো না এই অপশন থেকে। অর্থাৎ সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে ছাত্রদের মধ্যে শেখার যে আগ্রহ সেটা কিন্তু তৈরি করা। 7 নম্বর দেখো, যখন কোনো অভিজ্ঞতাকে পুনরুদ্রেক করার জন্য শিক্ষার্থীর সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, তখন তাকে আমরা কি ধরনের স্মৃতি বলবো? যখন কোনো অভিজ্ঞতা বা কোনো ধরনের ঘটনা মনে করার জন্য শিক্ষার্থীকে কোনো ধরনের সক্রিয় মানসিক প্রক্রিয়ার উদ্ভাবন বা সৃষ্টি করতে হচ্ছে না, আপনা আপনিই মনে পড়ছে বা আপনা আপনি পুনরুদ্রেক করতে পারছে, এই ধরনের স্মৃতিকে আমরা কি ধরনের স্মৃতি বলে বলে থাকি আমরা?
পুনরুদ্ধার করার জন্য শিক্ষার্থী যখন সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না, তখন কি ধরনের স্মৃতি আমরা বলে থাকি? অবশ্যই অবশ্যই কি হবে? সক্রিয় স্মৃতি। সক্রিয় স্মৃতি যেটা আমাদের চেতন মনে অবস্থান করে, যার জন্য মনে করার জন্য সক্রিয় মানসিক প্রচেষ্টার প্রয়োজন হয় না। 8 নম্বর দেখো, সমস্যা প্রতিকারের শিক্ষকের কোন কাজটি অবশ্যই করা দরকার? সমস্যা প্রতিকারে বা কোনো ধরনের সমস্যা দেখা গেল, তার প্রতিকারের জন্য শিক্ষকের কোন কাজটি অবশ্যই করা দরকার? সমস্যা প্রতিকারে শিক্ষকের কোন কাজটি অবশ্যই করা দরকার? দেখো, সমস্যা সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, সমস্যার সম্পর্কে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলা, এটা কিন্তু অবশ্যই করা দরকার। সমস্যাকে উপেক্ষা করা, সহজ করে দেখা বা সমস্যাটা নিয়ে প্রধান শিক্ষকের নজরে নিয়ে আসা, এই কোনোটাই অপশানে কিন্তু ঠিক নয়। যেটা সমস্যা সম্পর্কে শিক্ষার্থীর সঙ্গে কথা বলা, এটা যতটা জরুরি, বাদবাকি অপশনগুলো ততটা নয়। 9 নম্বর দেখো, ব্লুম ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেইনের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর। ব্লুম ট্যাক্সোনমির যে জ্ঞানমূলক মাত্রা রয়েছে, সেই জ্ঞানমূলক মাত্রার সর্বনিম্ন থেকে সর্বোচ্চ স্তর পর্যন্ত পরপর যদি আমরা ডোমেইনগুলো সাজাই, পরপর যদি আমরা জিনিসগুলো সাজাই, এক একটা ক্ষেত্র যদি আমরা সাজাই, তাহলে কোনটি হবে? দেখো, ব্লুম ট্যাক্সোনমির কগনিটিভ ডেভেলপমেন্টে সবচেয়ে প্রথমে আসে জ্ঞানবোধ প্রয়োগ। জ্ঞানবোধ প্রয়োগ, তাহলে দেখো জ্ঞানবোধ প্রয়োগ কোন সিরিয়ালে রয়েছে? এই জ্ঞানবোধ প্রয়োগ, তারপর বিশ্লেষণ, মূল্যায়ন এবং সৃষ্টি, এটা হচ্ছে ব্লুম ট্যাক্সোনমির কগনিটিভ ডোমেইনের সর্বনিম্ন থেকে সর্বোচ্চ মাত্রার এইভাবে সাজানো হয়েছে। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত। মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য কি হওয়া উচিত? দেখো, মূল্যায়নের প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যেটা, যে শিক্ষার্থীদের সম্পর্কিত যে ধারণা রয়েছে সে সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছতা ও বিভ্রান্তিগুলি বোঝা। অর্থাৎ শিক্ষার্থীর যে ধারণাগুলো রয়েছে সেই সম্পর্কে তারা কতটা কেমন ভাবে ধারণাগুলো নিয়েছে বা কেমন ভাবে গ্রহণ করেছে, সেগুলো সম্পর্কে বিভ্রান্তি, তার কনফিউশন কোন জায়গায় রয়েছে, কোন দুর্বলতা কোন জায়গায় রয়েছে, এগুলো প্রাথমিক উদ্দেশ্য হচ্ছে মূল্যায়নের। বাদবাকিগুলো তো হয়, যেমন শিক্ষার্থীদের র্যাঙ্কিং করা, তাদের ধারণাগুলোর উপর ভিত্তি করে তাদের অর্জনের মাত্রা এবং সেই অনুযায়ী পারফরমেন্স করার ভিত্তিতে র্যাঙ্কিং করা, শ্রেণীকরণ করা, রিপোর্ট কার্ড প্রস্তুত করা। কিন্তু প্রাথমিক উদ্দেশ্য দেখো, এইটার উপরে নির্ভর করে কিন্তু বাদবাকি অপশনগুলো কিন্তু ঘুরবে। অর্থাৎ এইটার উপরে নির্ভর করে বাদবাকি অপশনগুলো কিন্তু হবে। কিন্তু এটা প্রাথমিক উদ্দেশ্য হওয়া উচিত যে সম্পর্কিত ধারণাগুলি সম্পর্কে শিক্ষার্থীদের স্বচ্ছতা ও বিভ্রান্তিগুলি বোঝা। অর্থাৎ এইটাই হচ্ছে মূল বা প্রাথমিক ধারণা, উদ্দেশ্য। স্টানবার্গ কয় ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন? স্টানবার্গ কয় ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন? উত্তর করবে, স্টানবার্গ কয় ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন? দেখো, স্টানবার্গ 3 ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন। স্টানবার্গ কয় ধরনের বুদ্ধির উপাদানের কথা বলেছেন? 3 ধরনের উপাদানের কথা বলেছেন। 12 নম্বর দেখো, লজ্জা। লজ্জার সাথে জ্ঞানের কোনো সম্পর্ক নেই, জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে। শিশুদের শেখার জন্য অনুপ্রাণিত করার জন্য খুবই কার্যকর, নাকি শিক্ষণ প্রক্রিয়াতে বারবার উৎপন্ন করা উচিত? লজ্জার সাথে জ্ঞানের কেমন ভাবে সম্পর্ক থাকতে পারে?
লজ্জার সাথে জ্ঞানের ওপর কেমন সম্পর্ক থাকতে পারে? সম্পর্ক অবশ্যই লজ্জার সাথে জ্ঞানের ওপর নেতিবাচক সম্পর্ক রয়েছে। জ্ঞানের সাথে নেতিবাচক সম্পর্ক, অর্থাৎ লজ্জা করলে জ্ঞানের যে কোনো কিছু বুঝতে সমস্যা হলে, এটা তুমি প্র্যাকটিক্যালি ভেবে দেখবে যাদের লাজুক হয় তারা কিন্তু শ্রেণীকক্ষে খুব বেশি রেসপন্স করে না, যে আমি যেটা জানি না হয়তো সবাই সেটা জানে, আমাকে সবাই বলবে যে জানে না বা শেখার ক্ষমতা নেই। এই ধরনের লজ্জা কিন্তু জ্ঞানের উপর নেতিবাচক প্রভাব ফেলবে। নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি শিক্ষণ সবচেয়ে কার্যকর পদ্ধতি? শিক্ষণের ক্ষেত্রে সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? বিষয়বস্তু যান্ত্রিক মুখস্থকরণ, বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন, বিশ্লেষণ ছাড়া পর্যবেক্ষণ, অনুকরণ ও পুনরাবৃত্তি কোনটি? এখানে কি বলা হচ্ছে? শিক্ষণ সবচেয়ে কার্যকর পদ্ধতি নিম্নলিখিতগুলির মধ্যে কোনটি? শিক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতি কোনটি? শিক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতি হলো, যেটা এখানে দেখেই সবাই বুঝতে পারছো, যান্ত্রিক মুখস্থকরণ হবে না, বিশ্লেষণ ছাড়া পর্যবেক্ষণ, অনুকরণ করে সবসময় হয় না, যেটা বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করা, এটা হচ্ছে শিক্ষণের সবচেয়ে কার্যকর পদ্ধতি। এটা যে বিভিন্ন ধারণার মধ্যে সম্পর্ক স্থাপন করে পড়া। একজন শিক্ষককে শিক্ষার্থীর দ্বারা করা বিভিন্ন ত্রুটিগুলি বিশ্লেষণ করা উচিত। একজন শিক্ষককে শিক্ষার্থীদের দ্বারা করা বিভিন্ন যে ত্রুটিগুলো রয়েছে সেগুলি অবশ্যই বিশ্লেষণ করা উচিত। কেন বিশ্লেষণ করা উচিত? একজন শিক্ষককে শিক্ষার্থীদের দ্বারা করা বিভিন্ন ত্রুটিগুলি বিশ্লেষণ করা উচিত। এর কারণ হচ্ছে যে শিক্ষণ প্রক্রিয়ায় ভুল ভ্রান্তিগুলো বোঝা, এটা কিন্তু অর্থবহ। অর্থাৎ শিক্ষণ প্রক্রিয়ায় যে ভুল ভ্রান্তিগুলো রয়েছে, শিক্ষার্থীদের করা বিভিন্ন যে ভুলগুলো রয়েছে, যে কোনো ধারণার ক্ষেত্রে যদি তাদের অন্তর্দ্বন্দ্ব থাকে, সেক্ষেত্রে এই জিনিসগুলো, অর্থাৎ মূল ব্যাপার হচ্ছে যে কোনো শিক্ষক শিক্ষার্থীদের যে ভুলগুলো করছে, সেই ভুলগুলো যদি ঠিকঠাকভাবে শিক্ষক বুঝতে পারেন যে কোন সমস্যার কারণে তার ভুলগুলো হচ্ছে, সেখান থেকে কিন্তু আবার তাদেরকে জ্ঞানের নতুন করে নির্মাণ শুরু করা যায় এবং সেটা কিন্তু আরো বেশি ফলপ্রসূ হবে। 15 নম্বর দেখো, একজন মানুষ যে অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্ব উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে তাকে কি বলা হয়? তাকে কোন ধরনের ব্যক্তিত্ব আমরা বলবো? যে মানুষটা অন্তর্মুখী এবং বহির্মুখী ব্যক্তিত্বের সমন্বয় বা উভয়ের বৈশিষ্ট্য ওই ব্যক্তির মধ্যে রয়েছে, তাকে আমরা কি ধরনের ব্যক্তিত্ব বলবো? দেখো, একজন ব্যক্তির মধ্যে যে অন্তর্মুখী বহির্মুখী ব্যক্তিত্ব উভয়ের বৈশিষ্ট্য রয়েছে তাকে আমরা বলবো উভয়মুখী ব্যক্তিত্ব। যেটা মনোবিদ ইয়ং দিয়েছিলেন, যে অন্তর্মুখী বহির্মুখী ব্যক্তিত্ব উভয়ের বৈশিষ্ট্য ধারণ করে তাকে উভয়মুখী বলা হয়। অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটি উদ্ভাবন কে করেছিলেন? অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটির উদ্ভাবন কে করেছিলেন? স্কিনার, প্যাভলভ, থর্নডাইক, এদের কেউ নয়। কে করেছিলেন অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটির উদ্ভাবন? অপারেন্ট কন্ডিশনিং তত্ত্বটির উদ্ভাবন করেছিলেন স্কিনার। 17 নম্বর দেখো, শিখনের ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বটির উদ্ভাবন কে করেছিলেন? শিখনের ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বটির উদ্ভাবন কে করেছিলেন? শিখনের ট্রায়াল অ্যান্ড এরর তত্ত্বটির উদ্ভাবন, দেখো, প্রচেষ্টা ও ভুল তত্ত্বের
প্রবর্তক হচ্ছে থর্নডাইক, কিন্তু এখানে অপশানে নেই, এদের কেউ নয়। একজন মানুষের সবগুলি বিকাশ যেগুলো রয়েছে তার মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ততম সময়কাল কোনটি হবে? উত্তর করো। যে একজন মানুষের সবগুলি বিকাশমূলক স্তরের মধ্যে সবচেয়ে সংক্ষিপ্ততম সময়কাল কোনটি? দেখো, শৈশবের স্তর, বাল্যকাল, যৌবনাগমের স্তর, এটা কিন্তু আমরা ঠিকভাবে বলতে পারবো না যে সংক্ষিপ্ত সময়কাল কোনটি, তাই উপরের সবকটি বা কোনোটি নয়, এটি কিন্তু উত্তর হবে। যেমন শৈশব স্তর যদি আমরা ধরে থাকি প্রাক আদি মিলিয়ে 1 থেকে 5 অথবা 6, বাল্যকালের প্রাক আদি মিলিয়ে 6 থেকে 12, এবং যৌবনাগম 12 থেকে 18 বা 20, আমরা এইভাবে ধরতে পারি। তাই কোনোটাই সংক্ষিপ্ত সময়কাল আমরা এর মধ্যে থেকে বেছে নিতে পাচ্ছি না। 19 নম্বর দেখো, স্মরণ ক্রিয়া সাহায্য প্রাপ্ত হয় যার দ্বারা, স্মরণ ক্রিয়া সাহায্য প্রাপ্ত হয়, ঋণাত্মক সঞ্চালন, অবসাদ, অনুষঙ্গ, উপরের কোনোটি নয়। স্মরণ ক্রিয়া বা আমাদের যেটা মেমোরাইজ করতে সুবিধা হয় বা পুনরুদ্রেক করতে সুবিধা হয় কোনটির দ্বারা? দেখো, স্মরণ ক্রিয়া যেটা যার সাহায্যে সাহায্য প্রাপ্ত হয়, যেমন অনুষঙ্গ, অনুষঙ্গ বা মিল রেখে যদি আমরা পড়ি তেমনই কিন্তু ভাবে আমাদের পুনরুদ্রেক করতে সুবিধা হয়, বা আমার দেখা গেল আমাদের মেমোরাইজ করতে সুবিধা হবে, মনে রাখতে সুবিধা হবে, মিল খুঁজে খুঁজে যদি আমরা পড়ে থাকি। 20 নম্বর দেখো, ডিসক্যালকুলিয়া বলতে আমরা কোন ধরনের বিশৃঙ্খলাকে বোঝাবো? ডিসক্যালকুলিয়া বলতে বোঝায়, ডিসক্যালকুলিয়া বলতে বোঝায় পঠনগত বিশৃঙ্খলা, দৈহিক বিশৃঙ্খলা, মানসিক বিশৃঙ্খলা, উপরে কোনোটি নয়। কোনটি হবে? ডিসক্যালকুলিয়া বলতে কি বোঝানো হবে? ডিসক্যালকুলিয়া বলতে আমরা কি বোঝাবো? দেখো, ডিসক্যালকুলিয়া মানে হচ্ছে সাধারণত ম্যাথমেটিক্যাল ডিসঅর্ডার, তাই না, বা গণিতের ক্ষেত্রে অক্ষমতা, তাকে ডিসক্যালকুলিয়া বলি, কিন্তু উপরে কোনোটি এর মধ্যে পড়ছে না, তাই উপরে কোনোটি নয়। 21 নম্বর দেখো, একই বয়সে দুটি শিশুর মধ্যে একই থাকবে বুদ্ধাঙ্ক নাকি মানসিক বয়স নাকি প্রাক্ষবিক বুদ্ধি? একই বয়সে দুটি শিশুর মধ্যে যদি থাকে একই কি কি থাকবে? বুদ্ধাঙ্ক থাকবে, মানসিক বয়স থাকবে, নাকি প্রাক্ষবিক বুদ্ধি একই থাকবে? একই বয়সে দুটি শিশুর মধ্যে বুদ্ধাঙ্ক, গড় বুদ্ধাঙ্ক একই রকম হতে পারে না, বা 110 বা কারোর 110, বা যদিও বা একই রকম হয়, মানসিক বয়স কিন্তু একই হবে না। আবার মানসিক বয়সের ক্ষেত্রে যদি ডিফারেন্স থাকে তাহলে আমরা প্রাক্ষবিক বুদ্ধি কিন্তু আলাদা পাবো। একই বয়সে দুটি শিশুর মধ্যে কখনোই আমরা একইভাবে বুদ্ধাঙ্ক, মানসিক বয়স, প্রাক্ষবিক বুদ্ধি কখনোই একই রকম আমরা পাই না, বা একই বয়সে দুটি শিশুর মধ্যে কখনোই বুদ্ধাঙ্কের মিল, মানসিক বয়সের মিল, প্রাক্ষবিক বুদ্ধি কোনোটাই কিন্তু এক জায়গায় আমরা একই সাথে পাই না। তাহলে এক্ষেত্রে উত্তর হবে উপরে কোনোটিই নয়, যে বুদ্ধাঙ্ক, মানসিক বয়স, প্রাক্ষবিক বুদ্ধি এগুলো। 22 নম্বর দেখো, একটি শ্রেণীতে একজন ছাত্র বা ছাত্রী সবসময় উদ্বেগ এবং হতাশায় ভুগে, বা হতাশায় সবসময় পড়ে থাকে, বা হতাশায় সবসময় তার সে ভোগে সবসময়, এক্ষেত্রে শিক্ষক হিসাবে তার দায়িত্ব কি হবে? অভিভাবকের কাছে নালিশ করবে, তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেবে, একজন পরামর্শদাতার কাছে পাঠাবে। কি বলা হচ্ছে? যে একজন ছাত্র বা ছাত্রী সবসময় উদ্বেগ এবং হতাশায় ভোগে, এক্ষেত্রে শিক্ষক হিসাবে আপনার দায়িত্ব কি হবে? প্রথমে দেখো, অভিভাবকের কাছে নালিশ করা, এই যে নালিশের ব্যাপারটা, যে একজন শিক্ষক হিসাবে একজন অভিভাবকের কাছে নালিশ করা, এটা কোনোই হবে না, বা তাকে ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, এটা বলা যায় না।
বা তাকে একজন পরামর্শদাতার কাছে পাঠাবে। এই পরামর্শদাতার কাছে বা কাউন্সিলরের কাছে তখনই পাঠানো হবে যখন অ্যাকুইট ডিসঅর্ডার অর্থাৎ যেটা চরম পর্যায়ে পৌঁছে যাচ্ছে, তখন আমরা এটা পরামর্শদাতার কাছে পাঠাতে পারি। এর সাথে যদি আমরা এটা বলা হতো যে অভিভাবকের সাথে আলোচনা বা পরামর্শ করে তার সমস্যার সমাধান করার চেষ্টা করা হবে, তাহলে সেটা কিন্তু অ্যাকুরেট উত্তর হতো। কিন্তু এখানে যেহেতু নালিশ, ভাগ্যের হাতে ছেড়ে দেওয়া, পরামর্শদাতার কাছে পাঠানো, কোনোটাই কিন্তু আমরা অ্যাকুরেট উত্তর আমরা পাচ্ছি না। তাহলে উত্তর কি হবে? উপরে কোনোটি নয়। 23 নম্বর দেখো, ছেলে ও মেয়ে মিশ্রিত একটি শ্রেণীতে তুমি কি ধরনের পদ্ধতি গ্রহণ করবে তাদের মধ্যে সহযোগিতা বাড়ানোর জন্য? ছেলে ও মেয়ে মিশ্রিত একটি শ্রেণীতে তুমি কি ধরনের পদ্ধতি গ্রহণ করবে তাদের মধ্যে সহযোগিতা, তাদের মধ্যে পারস্পরিক যে সহযোগিতা সেটা বাড়ানোর জন্য? ছেলে ও মেয়ে মিশ্রিত একটি শ্রেণীতে তুমি যে ধরনের পদ্ধতি ব্যবহার করবে তা অবশ্যই একই রকম হবে, যেটা কাজ ঠিক করে দিতে হবে। যারা একসাথে তারা কাজ করতে সক্ষম হয়, গণতান্ত্রিক পরিবেশ গড়ে ওঠে, লিঙ্গ নিরপেক্ষ মানসিকতা গড়ে ওঠে এবং সামর্থ্য বোধ জেগে ওঠে যে এক কাজ ঠিক করে দেওয়া যে একই রকম, যেটা ছেলে ও মেয়ে মিশ্রিত একইভাবে তারা করতে পারে। 24 নম্বর দেখো, মরফেম, ফোনেম, লেক্সিমেস, সিনট্যাক্স এবং কনটেক্সট কোন কিসের উপাদান এগুলো আমরা বলতে পারি? মরফেম, ফোনেম, লেক্সিমেস, সিনট্যাক্স এবং কনটেক্সট কিসের উপাদান? মরফেম, ফোনেম, লেক্সে, এটা দেখে তোমরা বুঝতে পারছো অবশ্যই এটা ভাষার এক ভাষার এক একটা উপাদান আমরা এটা বলতে পারি। 25 নম্বর দেখো, ম্যাসলো চাহিদার হায়ারার্কি থিওরিতে কোনটি, মানে এর যে চাহিদার ক্রমপর্যায় তত্ত্ব রয়েছে, সবচেয়ে উপরের স্তর কোনটা রয়েছে? আমি এর আগে করিয়েছি যে সবচেয়ে নিচু যে স্তর এবং সবচেয়ে উপরের যে স্তর, এটা মনে রাখার জন্য। এই দুটো মনে থাকলে কিন্তু অধিকাংশ পরীক্ষায় সুবিধা হবে যে আত্মোপলব্ধির চাহিদা, এটা কিন্তু ম্যাসলো চাহিদার ক্রমপর্যায় তত্ত্বের সবচেয়ে উপরে রয়েছে। 26 নম্বর দেখো, কৈশোরকালে একজন মানুষের আচরণ প্রভাবিত হয়, সবচেয়ে বেশি প্রভাবিত হয় কিসের দ্বারা বা কোন দলের দ্বারা বা কোন সামাজিক, কোন দল, পরিবার, সমবয়সী বন্ধু, বিদ্যালয়? উত্তর কি হবে? কৈশোরকালে একজন মানুষের আচরণ প্রভাবিত হয়, অবশ্যই সমবয়সী যে বন্ধু দল তাদের দ্বারা কিন্তু সবচেয়ে বেশি প্রভাবিত হয়। শিখনের ফল লাভের সূত্র কে দিয়েছিলেন? শিখনের ফল লাভের সূত্র কে দিয়েছিলেন? থর্নডাইকের ফল লাভের সূত্র মনে পড়ে? থর্নডাইকের ফল লাভের সূত্র, অনুশীলনের সূত্র, প্রস্তুতির সূত্র, কিন্তু এখানে তো নেই। তাহলে অপশন কি হবে? অপশন এদের কেউ নয়। 28 নম্বর দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষণ শৈলীতে একজন শিক্ষক কেমন থাকবেন? দেখো, শিশু কেন্দ্রিক শিক্ষণ শৈলীতে একজন শিক্ষক যখনই থাকবেন, শিশু কেন্দ্রিক বলা হচ্ছে, তাহলে শিশুদের শুধুমাত্র নির্দেশ দেবেন না, শ্রেণীকক্ষের সমস্ত শিক্ষণ শুধুমাত্র তিনি পরিচালনা করবেন তা হবে না, শিশুদের অভিজ্ঞতা এবং মতামতকে অবশ্যই কিন্তু গুরুত্ব দিতে হবে। এটা শিশুকেন্দ্রিক শিক্ষণ শৈলী। মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিতকরণের জন্য যে অভিক্ষা ব্যবহৃত হয় তাকে কি বলা হবে? মানসিক প্রতিবন্ধী শিশুদের চিহ্নিত করার জন্য আমরা আইকিউ টেস্ট বা আমরা বুদ্ধাঙ্ক পরিমাপ করে থাকি, কিন্তু এখানে বুদ্ধাঙ্ক পরিমাপ নেই। ব্যক্তিত্ব, মনোভাব, প্রাক্ষবিক বুদ্ধি এগুলো বলা যায় না। তাহলে উপরের কোনোটি নয়, কিন্তু উত্তর হবে প্রতিবন্ধী, মানসিকভাবে প্রতিবন্ধী বা সে শিক্ষণ যোগ্য কিনা বা প্রশিক্ষণ যোগ্য কিনা বা জড়বুদ্ধি কিনা, এই সম্পর্কে জানার জন্য আমরা আইকিউ টেস্ট করে থাকি বা বুদ্ধাঙ্ক পরিমাপ করে থাকি। 30 নম্বর এবং শেষ দেখো, ঝড়ঝঞ্ঝার কাল হিসাবে কোন কালকে বলা হবে? সবাই জানো ঝড়ঝঞ্ঝার কাল কোন কালকে বলা হয়? অবশ্যই কৈশোর কালকে আমরা ঝড়ঝঞ্ঝার কাল আমরা বলে থাকি।
আবারও বলছি, টেট প্রস্তুতি যারা ব্যাচ নিতে চাও তারা অবশ্যই যোগাযোগ করবে। এবং আমাদের বেসিক থেকে অ্যাডভান্স লেভেল পর্যন্ত কিন্তু পড়ানো হচ্ছে, এবং আপার প্রাইমারি টেট এবং প্রাইমারি টেটের ক্ষেত্রে সুবিধাজনক হবে, কারণ যদি নোটিফিকেশন আসে তার মধ্যে কিন্তু সময় খুব কম পাওয়া যাবে, এবং সেভাবে বেসিক থেকে সমস্ত সাবজেক্ট কিন্তু এখানে কভার করা রয়েছে। আগের প্রস্তুতি নিলে আগে যদি তুমি প্রস্তুতি নিতে থাকো তাহলে কিন্তু পরবর্তীকালে তোমাদের আর সমস্যা হবে না, বেশি বেশি করে প্র্যাকটিস করে এগিয়ে যেতে পারবে। চলো আজকে এ পর্যন্ত, পরবর্তীতে আবার দেখা হচ্ছে।